রে ওয়েল 12টা তো বেজেই গেছে। মাই বেবি ইজ নো মোর এ 1 মান্থ চাইল্ড। আমি শুতে যাচ্ছি। একটু দাঁড়াও মিমু, এক্ষুনি চলে আসবে। ওদের তো আধ ঘন্টার মধ্যে খাবার ডেলিভার করার কথা। তুমি তো জানো মাম্মা, আমি আমার গিটারটাকে কতটা ভালোবাসি। আর এটা বাড়িতে আসার 1 মান্থ কমপ্লিশন সেলিব্রেশন নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম আমি যাচ্ছি মাম্মা। আরে ছেলেটার মনটাই ভেঙে গেল। আজ আসুক খাবার নিয়ে, কাজে ঢিলে দেওয়া আমি বের করছি। আপনাদের কোম্পানি আধ ঘন্টার মধ্যে খাবার ডেলিভারি করার ক্যাপচারি করার ক্যাম্পেইন করে না? নাহলে পয়সা ফেরত দেয়, তাই না? সরি ম্যাডাম, 5 মিনিট দেরি হয়ে গেল আসতে। আসলে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, তার উপর এত রাতে এই বৃষ্টিতে বাস টাসও পাচ্ছিলাম না। এ কি, এখানে একটা বক্স কেন? আমি তো 3টে আইটেম অর্ডার করেছি। কিন্তু ম্যাডাম, রেস্টুরেন্ট থেকে তো আমাকে এটাই দিল। আপনার কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। কিচ্ছু ভুল হয়নি, আমি যা বোঝার বুঝে গেছি। এইসব বৃষ্টি টিষ্টি ফালতু বাহানা। আসলে রাস্তায় বসে বাকি দুটো আইটেম খেয়ে দিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল, তাই তো যত সব হার হাওয়াতের দল। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি সত্যি বলছি, আপনি দরকার হলে রেস্টুরেন্টে ফোন করে দেখুন। ফোন তো আমি করবই, তবে রেস্টুরেন্টে নয়, তোমাদের ওই ফুড ডেলিভারির অ্যাপে। আমি জানতে চাইবো ওদের কোনো বেসিক এথিক্স আছে কিনা। সস্তায় লেবার পাচ্ছে বলে যে কোনো চোর জোচ্চোরকে চাকরি দিয়ে দেবে? আজ খাবার ডেলিভার করার আগে চুরি করে খাচ্ছে, কাল তো খাবার দিতে সে গোটা বাড়ি চুরি করে পালাবে। ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু চোর জোচ্চোর নই। 2 দিন ধরে জ্বরে ভুগছিলাম, কাজে বেরোতে পারিনি। আজ বাধ্য হয়ে এত রাতে এই ওয়েদারে কাজে বেরোতে হয়েছে। ওসব নেকাকার না আমার সামনে কাঁদতে এসো না। মিডনাইট সার্ভিসের জন্য এক্সট্রা টাকাও তো পাচ্ছ। মাঝখান থেকে আমার ছেলেটার স্পেশাল দিনটা নষ্ট হয়ে গেল। তবে এর শেষ দেখে আমি ছাড়বো। তোমাদের মতো লোকেদের একটু শিক্ষা হওয়া দরকার। এবার যাও এখান থেকে। আই এম সরি ম্যাডাম, আপনি টাকাটা দিন, আমি চলে যাচ্ছি। টাকা? কিসের টাকা? তুমি তো আধ ঘন্টার মধ্যে খাবারটা আনতেই পারোনি, তার মধ্যে অর্ধেক খাবার খেয়ে এসেছো। সত্যি বাবা, কি লোভী মানুষ সব। ম্যাডাম প্লিজ এরকম করবেন না, মাত্র 5 মিনিট লেট হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিন আমার মুখের দিকে তাকিয়ে। আপনি খাবারের টাকাটা না দিলে ওটা আমার পকেট থেকে যাবে, আমার হাঁড়ি চলবে না ম্যাডাম। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। আমার এসব দেখার কথা না। ঝড় হোক বৃষ্টি হোক, তোমার কাজ তো তোমাকে করতেই হবে। এসব ফাঁকিবাজি করলে কি করে হবে? কি একটু বৃষ্টি হলো কি না হলো, সব কাজে ফাঁকি মারার তাল। ম্যাডাম, আপনারা উঁচু ঘরের মোটা দেয়ালের ভেতর থেকে বাইরের সিচুয়েশনটা বুঝতে পারবেন না। আমরা যারা প্রাণের ঝুঁকি নিয়ে এরকম দিনে রাস্তায় বেরোই, তারাই শুধু বুঝতে পারি। কি তোমার এত বড় সাহস? তুমি আমাকে কথা শোনাচ্ছ? একে তো অন্যায় করেছো, তারপরে এত বড় বড় কথা। এবার কম্পেনসেশন ছাড়ো, তুমি এই চাকরি কি করে রাখো সেটাও আমি দেখে নেব। আমি এক্ষুনি তোমাদের কোম্পানিতে কমপ্লেন করছি। ম্যাডাম প্লিজ এটা করবেন না। দেখুন, চাকরি গেলে বউ বাচ্চা নিয়ে বড় বিপদে পড়ে যাবো ম্যাডাম। সেটা আমার মুখে মুখে তর্ক করার আগে তোমার ভাবা উচিত ছিল। দোষ যখন করেছো, শাস্তি তো পেতেই হবে। এখন যাও, আমায় বিরক্ত করো না। আরে ম্যাডাম, থ্যাংক গড বৌদি তুমি এসেছিলে, না হলে বাবা এতক্ষণ বাইরে থাকার পারমিশনই দিত না। সবেতেই যা বাড়াবাড়ি করে। বাবাকে দোষ দিয়ে লাভ নেই মনি। আজকের যা ওয়েদার, তার উপরে এত রাত, রাস্তাটা দেখেছো কি ফাঁকা। আমি শিওর বাড়ি পৌঁছানোর আগে আর বোধহয় একটা মানুষকেও দেখতে পাওয়া যাবে না। না গো বৌদি, অন্য গাড়ি দেখতে পাও বা না পাও, ফুড ডেলিভারি স্কুটার ঠিক দেখতে পাবে। বর্ষার দিনেই বাড়িতে বসে বসে মানুষ সবচেয়ে বেশি খাবার অর্ডার করে। এটা অবশ্য ঠিকই বলেছো। কি হলো বৌদি? অ্যাক্সিডেন্ট? বৌদি, এ তো সিরিয়াস অবস্থা, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্স আসতে তো দেরি হয়ে যাবে। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না? পুলিশের রিপোর্ট না করা হলে আমরা অ্যাক্সিডেন্ট পেশেন্টকে ভর্তি নিতে পারি না। আরে আপনি কেন বুঝতে পারছেন না যে এখন পুলিশে রিপোর্ট করতে গেলে পেশেন্টের আরো ক্ষতি হয়ে যেতে পারে? বুঝতে পারছেন না মানে? এটা তুমি কি বলছো মনি? উনি ডাক্তার, উনি ভালোই বুঝতে পারছেন এর বেশি দেরি করলে এই মানুষটার হয়তো প্রাণও চলে যেতে পারে। তবু উনি হাত গুটিয়ে বসে আছেন। আপনার অনুমানটা ভুল না, কিন্তু অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ দিস নার্সিং হোম আমাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। রাইট। আর অ্যাজ আ ডক্টর, ডাক্তারি পাশ করার সময় একটা শপথ নিয়েছিলেন, যে কোনো সময় মানুষের প্রাণ বাঁচানোর, তার চিকিৎসা করার।
ওটা বোধহয় মনে রাখার প্রয়োজন নেই, তাই না? কিন্তু ডাক্তারের কর্তব্য বাদ দিন, মানুষ হিসেবে আপনার কি কর্তব্য সেটা একবার ভাবুন। এই মানুষটা যদি মারা যায় তাহলে যে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেছে শুধুমাত্র সেই ব্যক্তি ওর মৃত্যুর জন্য দায়ী হবে না, আপনিও হবেন। তখন কোনো বিবেক দংশন হবে না তো? পারবেন নিজেকে ক্ষমা করতে? ওকে ওকে ম্যাডাম, আমি ওর চিকিৎসা শুরু করছি, কিন্তু পুলিশ রিপোর্টটা কিন্তু জরুরি। আর কিছু না হোক, যে পেশেন্টের এই অবস্থা করলো তার জন্য। আপনি নিশ্চিন্তে থাকুন, এরকম একটা জঘন্য অপরাধ করে কেউ পালাতে পারবে না, আমি পালাতে দেব না। একটা ফুড ডেলিভারি ম্যানের অ্যাক্সিডেন্টের জন্য আপনি এত রাতে পুলিশ স্টেশনে ছুটে এসেছেন? আপনার বাড়ির লোকরা কেউ কিছু বলে না? মেয়ে ছেলে মানুষ, তারপর কিছু একটা হয়ে গেলে তো আমাদের দোষ হবে। অফিসার, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, আর একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য সম্পর্কে আমি কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল। তাই কথা বলার আগে অনেক ভেবে কথা বলবেন প্লিজ। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন নাকি? দেখাচ্ছি। একজন মহিলাকে ভার্বালি অ্যাবিউজ করলে আন্ডার সেকশন 509 আইপিসিতে কি শাস্তি হতে পারে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। পুলিশ বলে কিন্তু পার পাবেন না, বরং সরকারি চাকরিটা খোয়াতেও হতে পারে। আপনি কি উকিল ম্যাডাম? না, আমি একজন সচেতন নাগরিক। এবার চট করে রিপোর্টটা লিখুন, না হলে কিন্তু আমায় দুটো রিপোর্ট করতে লালবাজারে ছুটতে হবে। প্রথমটা অ্যাক্সিডেন্টের, আর দ্বিতীয়টা পুলিশের দায়িত্বে অবহেলার। আরে চড়ছেন কেন ম্যাডাম? বসুন বসুন বসুন। এত দিকে এত বড় বড় অপরাধ ঘটছে, কেন শুধু শুধু এইসব ছোটখাটো অ্যাক্সিডেন্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন? হ্যাঁ, তাও হতো কোনো কেউ কেটা। হ্যাঁ, সামান্য একজন ফুড ডেলিভারি ম্যান। কেন সামান্য ফুড ডেলিভারি ম্যান বলে তার জীবনের কোনো মূল্য নেই? কোম্পানি তাদের প্রাণের ঝুঁকি নিয়ে 8 ঘন্টার মধ্যে খাবার ডেলিভারি করার হুকুম দিতে পারে। চাইলেই রাস্তার গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে পারে। চাইলেই পুলিশ তার অ্যাক্সিডেন্টের রিপোর্টটুকু নিতে অস্বীকার করতে পারে। অপরাধীকে ধরা তো দূরের কথা, কেন ওদের জীবনটা কি এতই নগণ্য? আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন ম্যাডাম। না, শুধু শুধু উত্তেজিত হচ্ছি না, আপনাকে এত নিরুত্তাপ দেখে উত্তেজিত হচ্ছি। যে মানুষগুলো সারাদিন শহরের এ মাথা ও মাথা ঘুরে ঘুরে সবার মুখে খাবার তুলে দেয়, কখনো ভেবে দেখেছেন তারা হঠাৎ চলে গেলে তাদের পরিবারের মানুষগুলোর মুখে কে খাবার তুলে দেবে? এই তো আপনাকেও তো আজ ওদেরই একজন খাবার ডেলিভারি দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, মানে তাই এতটুকু মনুষ্যত্ব যদি থাকে তাহলে এক্ষুনি রিপোর্টটা নেবেন আর অপরাধীকে ধরে আনবেন। ইয়েস ম্যাডাম। উনি এখন কেমন আছেন? হ্যাঁ, অনেকটা ব্লাড লস হয়েছিল, লাইফ রিস্ক ছিল, কিন্তু সময় মতো চিকিৎসাটা হওয়ায় প্রাণে বাঁচানো গেছে। কিন্তু কিন্তু ওর একটা পা বাদ দিতে হয়েছে। কি কি বলছেন কি? সরি ম্যাডাম, আমার হাতে আর কোনো অপশন ছিল না। কখন কখন ওর জ্ঞান ফিরবে? সময় লাগবে, অপেক্ষা করতে হবে। আপাতত আপনারা বাড়ি ফিরে যান। একজন অপরিচিত মানুষ হিসেবে আপনারা যা করলেন তা আজকালকার দিনে কেউ করে না ম্যাডাম। আর আপনিও যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন, আর নিজেকে একজন হাসপাতালের এমপ্লয়ি হিসেবে না ভেবে মানুষ হিসেবে এগিয়ে আসতে পেরেছেন, এটাও অনেক বড় ঘটনা। আই মাস্ট থ্যাংক ইউ। বৌদি, পুলিশ স্টেশন থেকে কিছু জানালো? না মনি, এখনো কিছু জানায়নি। তবে আমি সকালে ফোন করেছিলাম, বললো ওরা নাকি ওই রাস্তার সিসিটিভি ফুটেজ রিট্রিভ করতে যাচ্ছে। আশা করছি সেখান থেকে অপরাধীর পরিচয় পাওয়া যাবে, আর কিছু না হোক অন্তত গাড়ির নম্বরটা তো পাওয়া যাবেই। হ্যাঁ, কিছু না কিছু পাওয়া ঠিকই যাবে। তুমি ইন্সপেক্টরকে যা করকে দিয়েছো, উনি এ জন্মে মালিনী সেনের নাম ভুলতে পারবেন না। এই দাঁড়াও দাঁড়াও, থানা থেকে ফোন করছে, দাঁড়াও। হ্যালো, সত্যি এখন লকআপেই আছে? ওকে, আমি এক্ষুনি আসছি। কি বললো বৌদি? মনি, ওরা কালপ্রিটকে ধরে ফেলেছে। আমায় একবার এক্ষুনি ওখানে যেতে হবে। মা ঘুম থেকে উঠলে তুমি মাকে একটু জানিয়ে দিও প্লিজ। কি নাম তোমার? অভিক ঘোষ। তা অভিক, মাঝরাতে ফাঁকা রাস্তায় একটা মানুষকে বাইকে চাপা দিয়ে দিলে, আর শুধু তাই নয়, তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে পালিয়ে গেলে।
একবারও ভাবলে না যে লোকটাকে হাসপাতালে নিয়ে না গেলে সে মারাও যেতে পারে? তুমি মার্ডার কেসে ফেঁসে যেতে পারো। অবশ্য এখনো তুমি অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসবে। প্লিজ আমায় বাঁচান। আমি 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 ইচ্ছে করে কিছু করিনি, আমার কোনো দোষ নেই। যে কোনো দোষী এই একই কথা বলে অভিক। আচ্ছা সত্যি করে বলো তো, কাল কি নেশা করে বাইক চালাচ্ছিলে? না হলে ওরকম ফাঁকা রাস্তায় এত জায়গা থাকতে একটা মানুষের ওপরেই বা বাইকটা চড়াতে যাবে কেন, যদি না তার সাথে তোমার কোনো পুরনো টাসেল থাকে? না না, বিশ্বাস করুন, আমি ওকে চিনি না। আমি এখনো অবধি ওনার নামটাও জানি না। আর আমি নেশাও করিনি, আমি নেশা করি না। রাইট, এটা তো তুমি এখন বলবেই, কারণ তুমি ভালো করে জানো এতক্ষণ পরে ব্লাডে আর অ্যালকোহলের ট্রেস পাওয়া যাবে না। কিন্তু বিশ্বাস করো, পুরো ব্যাপারটা না এত সহজ হবে না। এত বড় অপরাধ করে আমি তোমায় এভাবে পিছলে বেরিয়ে যেতে দেব না। শাস্তি আমি দিয়েই ছাড়বো। আরে আমি সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। আমি ট্রাফিক রুল মেনেই বাইক চালাচ্ছিলাম, আমার কথাটা প্লিজ বিশ্বাস করুন। তাই নাকি? আর ওই মানুষটার তো মাথা খারাপ যে এত স্পেস থাকতে ইচ্ছে করে তোমার বাইকের মুখে এসে পড়লো। ইনস্ট্যান্ট গল্প, কিন্তু আনবিলিভেবল। আচ্ছা, যদি তোমার কথাই সত্যি হয়, তোমার যদি কোনো দোষই না থাকে, তাহলে লোকটাকে ওরকম রাস্তায় ফেলে চলে এসেছিলে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নতুন চাকরি, পরশুদিনই আমার বিদেশ চলে যাওয়ার কথা। মনে হয়েছিল কিছু না করেই আমি ফেঁসে যাব, এইসব আইন কানুনের চক্করে আমার যাওয়াটা আটকে যাবে। আর তাই একটা মানুষকে রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝখানে ফেলে চলে গেলে। আম সরি। একটা সরি দিয়ে সব সময় সবকিছু ঠিক করা যায় না। আপনি শিওর অভিক ঘোষ অপরাধী? আমি নিজের চোখে ওকে বাইকে ধাক্কা মেরে বেরিয়ে যেতে দেখেছি ম্যাডাম। তাছাড়া ওর বাইকে যে ধাক্কা লেগেছিল সেটা তো ও নিজেই স্বীকার করেছে। জানি, কিন্তু ও এটাও বলেছে যে অ্যাক্সিডেন্টটা ওর দোষে হয়নি। আর আপনি ওর কথা বিশ্বাস করছেন? কেন বিশ্বাস করবেন না? ও বাইকটা চালাচ্ছিল বলে, নাকি ও ইনজিওর্ড হয়নি বলে, নাকি যে ইনজিওর্ড হয় তার দোষ থাকতে পারে না? আপনি? আমি সুনিতা ঘোষ, অভিকের মা। বুঝেছি, ওই জন্যই ওকে ডিফেন্ড করছেন। হ্যাঁ করছি, কারণ আমি আমার ছেলেকে আপনার থেকে 1000 গুণ বেশি চিনি। ও এই বাইকটা গত 5 বছর ধরে চালাচ্ছে, আজ অবধি একটা ছোট্ট অ্যাক্সিডেন্টও হয়নি। ও খুব রেসপন্সিবল ছেলে। আমি নিশ্চিত এই অ্যাক্সিডেন্টে ওর কোনো দোষ নেই। আরে দোষ আছে কি নেই সেসব কোর্টে গিয়ে বলবেন, আমাদের কাছে প্রমাণ আছে, আর সেই ভিত্তিতেই আমি ওকে ধরে এনেছি। না না না, প্লিজ এটা করবেন না। আমার ছেলেটার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ওর নতুন চাকরি, পরশুদিন ফ্লাইট। প্লিজ প্লিজ, আমি আপনাদের হাতে পায়ে ধরছি। আপনি আপনি প্লিজ বসুন, বসুন, একটু শান্ত হন। আমরা দেখছি কি করা যায়। কি করা যায় মানে? আমরা কি করব? আপনি কেস করেছেন, আমরা অপরাধী ধরেছি, এবার কোর্টে চালান করে দেব, আমার কাজ খালাস। এত কম খাটনিতে এত সহজে কেস ক্লোজ হওয়া ভাগ্যের ব্যাপার। দেখুন অফিসার, আপনার ডিউটি সেন্স দেখে আমার মিক্স রিয়াকশন আসছে। আপনি কম সময়ে অপরাধী ধরে কেস ক্লোজ করতে ভালোবাসেন, বুঝতে পারছি, খুব ভালো কথা। কিন্তু তার জন্য তো কোনো নির্দোষ মানুষকে অপরাধী সাজিয়ে কেস ক্লোজ করা যায় না। অপরাধী সাজিয়ে মানেটা কি? আরে আমাদের কাছে রীতিমতো ফুটেজ আছে। বেশ, তাহলে সেই রিপোর্টে কি দেখা যাচ্ছে? অভিক ট্রাফিক রুল ভেঙে বাইক চালাচ্ছিল, মানে ধাক্কাটা কি ওর দোষেই লেগেছে? কারণ অ্যাক্সিডেন্ট মানেই যে সব সময় গাড়ির চালকের দোষ তা তো নাও হতে পারে। অনেক সময় অনেক পথচারীরাও বেপরোয়াভাবে রাস্তায় চলাফেরা করেন। আমি নিজে ড্রাইভ করি, তাই আমি খুব ভালো করেই জানি। দেখুন, সেটা বলা খুব মুশকিল, কারণ সিসিটিভির অ্যাঙ্গেলটা যা ছিল তাতে এক্স্যাক্ট অ্যাক্সিডেন্ট স্পটটা দেখা যাচ্ছে না। তবে অ্যাক্সিডেন্টের সময় আপনাদের গাড়িটা ঠিক আগে অভিকের বাইকটা ওখান দিয়ে গেছে। এছাড়া অভিক তো নিজের মুখেই স্বীকার করেছে যে ওর বাইকেই ধাক্কা লেগেছে। হ্যাঁ, স্বীকার করেছে। আর তার সাথে এটাও বলেছে যে অ্যাক্সিডেন্টটা ওর দোষে হয়নি। তা আপনি ওর একটা কথা বিশ্বাস করবেন, একটা কথা করবেন না, তা তো হয় না। বেশ বেশ বেশ, আপনার কথা যদি মেনেও নি, তাহলেও তো সেটা কোর্টে প্রমাণ করতে হবে। আর কোর্ট আগামী 2 দিন ছুটি আছে, কোনো অফিসিয়াল কাজ হবে না। কিন্তু অতটা সময় যে ওর হাতে নেই, প্লিজ কিছু করুন। আমি দেখছি কি করা যায়। আপনি প্লিজ কাঁদবেন না, আপনি শান্ত হন। অফিসার, আপনি একটু ভেবে দেখুন, আউট অফ কোর্ট ব্যাপারটা কি কিছু করা যায়? হ্যাঁ যায় যায়, তবে সাসপেক্টের বয়ানের কোনো লাভ হবে না। যদি ভিকটিম নিজের মুখে সবটা খুলে বলেন, তাহলে আমি ওকে ছেড়ে দিতে পারবো।
তবে আমার হাতে এখন অনেক কাজ, এসব হ্যাপা আমি এখন নিতে পারবো না। আগে অপরাধী চাই বলে পাগল করে দিচ্ছিল, এখন অপরাধী ধরে দিলাম, এখন সে অপরাধীকে নাকি পছন্দই হচ্ছে না। ঠিক আছে, আমি হসপিটালে যাচ্ছি। তবে উনি যদি বয়ান দিতে রাজি হন তাহলে কিন্তু আপনাকে এসে অফিসিয়াল বয়ান নিতে হবে, কারণ উনি এখন এখানে আসার মতন অবস্থায় নেই। ঠিক আছে। আমিও যেতে চাই। না, আগে আমি গিয়ে দেখে আসি। সব ঠিক থাকলে আপনি না হয় অভিককে সাথে নিয়ে গিয়ে দেখা করে আসবেন। অভিকেরও কিন্তু একবার সরি বলা উচিত। আমি আগেই আসতাম, আপনার কেসটা নিয়েই পুলিশ স্টেশনে বিজি ছিলাম। এখন কেমন আছেন? একজন ডেলিভারি পার্সন যে সাইকেল চালিয়ে ফুড ডেলিভার করে, তার পা না থাকলে সে কেমন থাকতে পারে ম্যাডাম? যাই হোক, বাদ দিন আমার কথা। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করব। ঋণ শোধ করার কোনো ব্যাপার নেই, তবে আপনার একটা সাহায্য চাই। আমি জানি এটা ঠিক সময় নয়, কিন্তু আমার হাতে বেশি সময় নেই ভাই। সংকোচ করবেন না, বলুন আমি কি করতে পারি। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল যদি একটু ডিটেলে বলেন, তাহলে কেস ফাইলিংয়ে অনেকটা সুবিধে হয়। আসলে কাল আমার মেয়ের জন্মদিন ছিল। কেক কাটার জন্য খুব বায়না করছিল, কিন্তু হাতে একটা টাকাও ছিল না। তার উপরে দুদিন ধরে জ্বরের জন্য কাজে বেরোতে পারিনি। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে দুর্বল শরীর নিয়েই বেরোলাম। ভাবলাম লেট নাইট ডেলিভারি করে কিছু এক্সট্রা টাকা কমিশন পাবো, কিন্তু বেরোতে গিয়ে দেখলাম সাইকেলটাও খারাপ হয়ে গেছে। তারপর আর কি, মেয়েটার করুণ মুখের দিকে তাকিয়ে তাও বেরোলাম। ঝড় জলের মধ্যেই কোনো রকমের ডেলিভারি দিচ্ছিলামও, কিন্তু 11:30টায় যখন শেষ অর্ডারটা নিয়ে বেরোলাম তখন রাস্তায় কোনো বাস চলছিল না। পায়ে হেঁটে যেতে গিয়ে 5 মিনিট দেরি হয়ে গেল। আর তাই তাতে কি হলো? মাত্র 5 মিনিটই তো। মাত্র 5 মিনিট, আর এই 5 মিনিটের জন্য কাস্টমার আমার কাছ থেকে খাবারের টাকা কেটে নিলেন ম্যাডাম। শুধু তাই না, আমায় খাবার চুরির বদনাম দিয়ে আমার চাকরিটা পর্যন্ত ছিনিয়ে নিলেন। সেই সময় মনে হচ্ছিল আমার প্রাণটাই বোধহয় কেউ কেড়ে নিল। জানি আমরা গরিব মানুষ, আমাদের প্রাণের দাম নেই, তবু তো একটা প্রাণ। সেই প্রাণহীন শরীরটাকে টানতে টানতে বাইরে নিয়ে এলাম। রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন শুধু মেয়ের মুখটা আর নিজের বলা কথাগুলোই মনে পড়ছিল। আমি কেক নিয়ে আসবো মা, যত রাতই হোক। আমি কেক নিয়ে আসবো, আমি কেক নিয়ে আসবো, যত রাতই হোক, যত রাতই হোক। তারপরে আমার আর কিছু মনে নেই। তার মানে কালকের অ্যাক্সিডেন্টে ছেলেটার কোনো দোষই ছিল না? না, ওর কোনো দোষ ছিল না। আসলে আমি আচমকা ওর বাইকের সামনে চলে এসেছিলাম। আমারই দোষ সব। এই কথাটা আপনি পুলিশকে জানাবেন, তাহলে ওই নির্দোষ ছেলেটার জীবনটা বেঁচে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমার দোষে আরেকজন কেন শাস্তি পাবে ম্যাডাম? বেশ, আমি পুলিশকে ডেকে পাঠাচ্ছি। আর আপনি কি আপনার লাস্ট ডেলিভারির অ্যাড্রেসটা বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার খুব কাছেই ওই 372 নম্বর বাড়ি। অনেক বড় বাড়ি, কিন্তু ওখানে গিয়ে আপনি আর নতুন কি জানতে চাইবেন? কাল রাতের বার্থডে পার্টিটা কেমন কাটলো জানতে এলাম। আপনাকে নিশ্চয়ই ফুডজি থেকে পাঠিয়েছে, তাই তো? খুব বাজে কেটেছে। আপনাদের ডেলিভারি বয়ের জন্য আমার ছেলের গিটারের 1 মান্থ অ্যানিভার্সারিটা হলো না, কেকটাই কাটা হলো না। পুরো 5 মিনিট দেরি করে এসেছিল। অজয় সাহা মানে ওই ভদ্রলোকের মেয়েও কাল নিজের জন্মদিনের কেকটা কাটতে পারেনি, শুধুমাত্র ওই 5 মিনিটের জন্য। ও, তার মানে আপনি ওই ডেলিভারি পার্সনের হয়ে ডিফেন্ড করতে এসেছেন, তাই তো? তার মানে ওর খাবার চুরি করাটাকেও নিশ্চয়ই জাস্টিফাই করবেন। আমার ছেলে কেক সহ মোট 4টে ডিশ অর্ডার করেছিল, কিন্তু লোকটা মাত্র দুটো ডেলিভার করেছিল। মামা, তোমার একটা ভুল হচ্ছে। অর্ডার করার পর মনে হলো লেট নাইটে অতটা ডেজার্ট খাওয়া উচিত হবে না, তাই আমি নিজেই দুটো অর্ডার ক্যান্সেল করে দিয়েছিলাম। ওটা না হয় ছাড়লাম, কিন্তু 5 মিনিট দেরি করাটা, হ্যাঁ? আপনি 5 মিনিটের ভ্যালু বোঝেন?
5 মিনিটে কত কিছু হয়ে যেতে পারে। বুঝি 5 মিনিট আগে এলে ওই মানুষটার বাচ্চা মেয়েটাও নিজের জন্মদিনে আনন্দ করতে পারত। 5 মিনিট লেট করার জন্য আপনি ওকে মানসিকভাবে বিধ্বস্ত না করলে আপনার বাড়ির সামনেই ওই অন্যমনস্ক মানুষটার অ্যাক্সিডেন্ট হতো না। ওই 5 মিনিট দেরি না করলে ওকে চিরজীবনের মতন পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হতো না। আর তার সাথে সাথে আমিও যদি আর 5 মিনিট দেরি করে সামনের সাউথ সিটি নার্সিং হোম নিয়ে না যেতাম, আজ হয়তো ওই বাচ্চাটা পিতৃহীন হয়ে যেত, ওর স্ত্রী স্বামীহারা হয়ে যেত। 5 মিনিট, সত্যি 5 মিনিটে কত কিছু হয়ে যেতে পারে। তবে কি জানেন তো ম্যাডাম, যদি আপনার মতন এথিক্যাল মানুষরা মাঝে মাঝে একটু সিম্প্যাথেটিকও হতে পারতেন। আমি আমি তো এসব কিছু জানতাম না। এখন তো জানলে মাম্মা, এবার নিশ্চয়ই একটা শুকনো সরি বলে রেসপন্সিবিলিটি ঝেড়ে ফেলবে না। মিমু, আমি আমার দায়িত্বটা করে গেলাম, বাকিটা আপনার বিবেক। আসলে আমার ওভাবে পালিয়ে আসাটা অন্যায় হয়ে গেছে। আপনি প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। আরে তুমি আমার ভাইয়ের মতো, বারবার ক্ষমা চাইতে হবে না। আমি জানি এই বাজারে একটা চাকরির মূল্য কি। আর তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এরকমই কিছু করতাম। তোমার উপর আমার রাগ নেই, আমি শুধু আমার পরিবারের দুর্ভাগ্যের কথা ভেবে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে পাগল হয়ে যাচ্ছি। আপনি ক্ষমা করে দিলেই তো ওর দোষটা মুছে যাবে না। বাবান, উনি বড় মানুষ বলে তোকে ক্ষমা করে দিলেন, কিন্তু তোর কর্তব্য তোকে কি বলে? অজয়দা, আমি আমার বোনের পড়াশোনার দায়িত্ব নিতে চাই। ও যতদিন পড়াশোনা করবে তার সব খরচ আমি দিতে চাই। আপনি প্লিজ না করবেন না। আর আমিও সংসারের বাকি সব খরচে দায়িত্ব নিতে চাই। ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করে দাও ভাই। আমার জন্য তোমার যা ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতিপূরণ হয় না। তবু এই নির্বোধ দিদিটাকে ক্ষমা করে দাও ভাই, প্লিজ। আরে আরে কাঁদবেন না ম্যাডাম। আরে যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে কাউকে অভিযোগ করার আগে একটু খতিয়ে দেখবেন ম্যাডাম। নিজেকে তার জুতোয় পা গলিয়ে দেখবেন। বাকি রইল আমার সংসারের খরচ, না সেটা আপনাকে নিতে হবে না। এভাবে সারা জীবন অন্যের টাকায় বসে খাওয়া আমার পোষাবে না ম্যাডাম। আর তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের জন্য আমার অন্য মনস্কতাই দায়ী। আমি বুঝতে পেরেছি তোমার সেলফ রেসপেক্ট খুব বেশি। ঠিক আছে, তোমাকে আমার টাকায় বসে খেতে হবে না, কিন্তু তুমি আমাদের কারখানায় চাকরি তো করতে পারো। হিসেবের খাতা লেখার কাজ বসে বসেই করবে। কিন্তু কোনো কিন্তু নয়, এরকম কাজে তোমার মতো বিশ্বস্ত লোকই দরকার। এই চাকরিটা করলে তোমার চেয়ে আমাদেরই বেশি লাভ হবে। আর তুমি যাতে আপত্তি না করতে পারো, তাই আগেই আমি হাসপাতালের সব খরচ মিটিয়ে তোমার কাছে এসেছি। আমি কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব? আমাদের ধন্যবাদ দিতে হবে না। যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে ওই মানুষটাকে দাও। সত্যি মালিনী বৌদি, তোমার জবাব নেই। জবাব নেই। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।